সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমাদের প্রথম ক্লাস ছিল, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে ক্লাসটি আমরা মূলত হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের যে পাঁচটি হিসাব আছে আধুনিক পদ্ধতির, এই পাঁচটি হিসাবগুলো নিয়ে কাজ করব। তার প্রথমটি হলো যে সম্পত্তিবাচক হিসাব। আমি গতকালকে তোমাদের একটা কথা বলছিলাম যে এই হিসাবগুলো হচ্ছে আমাদের বেসিক ফাউন্ডেশন। এগুলো ছাড়া হচ্ছে আমাদের কোনো কাজ করা সম্ভব হবে না। যে কোনো প্রকার একটা অঙ্ক যদি আমরা নিজেরা করতে যাই, তাহলে আমাদের এই বেসিক নলেজ গুলো যদি থাকে, তাহলে আমরা নিজেরা নিজেরা কি করতে পারবো, অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো করতে পারবো। আর যদি এই নলেজ গুলো না থাকে, তাহলে দেখা গেছে যে আমরা এই কাজগুলো করতে পারবো না। অর্থাৎ দেখা গেছে কাজ করতে পারবো, কিন্তু আমাদের অর্ধেক করতে পারবো, অর্ধেক করতে পারবো না, আধা বুঝবো এরকম। এই জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, হিসাব সম্পর্কিত ধারণা থাকা। তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল ইন্টারমিডিয়েট, তাদের বিষয়গুলোর সাথে ম্যাক্সিমামই পরিচয় আছে। পার্থক্য শুধু একটাই, তোমরা আগে বাংলা মিডিয়াম পড়ছিলে, এখন হচ্ছে তোমার ইংলিশ মিডিয়াম। এর বাইরে আর কোনো পার্থক্য নাই। আহ, তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য পজিটিভ নেগেটিভ যেটাই হোক, আহ, আমরা নতুন করে যে বিষয়গুলো দেখব, দেখলে আমাদের কি হয় বিষয়গুলো একটু খেয়াল করব। প্রথমে যে বিষয়টা আমরা বলতেছি এখানে, যে সম্পত্তিবাচক হিসাব নিয়ে আলোচনা করতেছি। এখানে সম্পত্তিবাচক হিসাব হচ্ছে মূলত আমি যেটা তোমাদের গত ক্লাসে বলেছি, সম্পত্তি হচ্ছে এমন কোনো একটা হিসাব, যেই হিসাব খাত থেকে আমি ভবিষ্যতে একটা আর্থিক সুবিধা পাবো। ঠিক আছে? এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে একটা আমি আর্থিক সুবিধা যেটাই দিয়ে পাবো, সেটা হচ্ছে আমাকে সম্পদ। এই মুহূর্তেও হতে পারে, এই এক মুহূর্ত পর থেকে। যেমন ক্যাশ টাকা আমার জন্য একটা বড় সম্পদ, এটা হচ্ছে আমার চলতি সম্পদ। ক্যাশ, ব্যবসায় নগদ বা নগদ হাতে নগদ যেটা বলে ক্যাশ ইন হ্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যবসায়ের সবচেয়ে বড় একটা সম্পদ। এই সম্পদটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় রাখতে হবে এটা। যে কোনো জায়গাতেই, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে, যে কোনো অ্যাকাউন্ট নিয়ে কোনো কাজ করতে গেলে, বিশেষ করে ওয়ার্কশিট বলো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলো, যে কোথাও যাও, যে কোনো স্টেটমেন্টে যা দেখবো আমরা অঙ্কের মধ্যে ক্যাশ এই শব্দটা আছে। তারপর আর একটা কমন, একটা খুবই কমন একটা ওয়ার্ড, যেটা হচ্ছে কি, এই দুইটা শব্দই খুব কমন আমাদের, অ্যাকাউন্টস রিসিভেবল এবং হচ্ছে অফিস সাপ্লাইস অর সাপ্লাইস। কারণ হচ্ছে এইগুলো কমন বিষয়, কিন্তু এই কমন বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে এই অ্যাকাউন্টস রিসিভেবল এই জিনিসটা কোন হিসাব এবং এর অর্থ কি। অ্যাকাউন্টস রিসিভেবল বাংলা হচ্ছে দেনাদার। ঠিক আছে, এটা হচ্ছে আমার চলতি সম্পত্তি। এটা আমার খুব ভালোভাবে মনে রাখতে হবে। খুব কমন একটা বিষয়, 100% থাকে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই। তারপরে সাপ্লাইস বা অফিস সাপ্লাইস, সাপ্লাইস এর অর্থ হচ্ছে মনিহারি। মনিহারি বিষয়গুলো হচ্ছে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবার ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, এটা সহায়তা করবে। যেমন আমাদের অফিসে থাকে কি, প্রিন্টার থাকে, কালি থাকে, কাগজ থাকে, এই ছোট ছোট বিষয়গুলো, স্টেপলার, স্টেপলারের পিন, এগুলো হচ্ছে আমাদের মনিহারি। কিন্তু এগুলোর জন্য তোমাদের কোনো বাবদ বা কাউকে, কোনো কাস্টমারকে এটার বাবদ কোনো চার্জ করা হবে না কখনো। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রিপেইড ইন্স্যুরেন্স। এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। আমরা মূলত এই ক্লাসটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্ট গুলো সবসময় থাকবে, যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের এগুলো লাগবে। কারণ এটা যদি আমরা না জানি, তাহলে আমরা কোনো অ্যাকাউন্ট বুঝতে পারবো না। যে ইন্স্যুরেন্স আর প্রিপেইড ইন্স্যুরেন্স, শুধু ইন্স্যুরেন্স থাকলে তাহলে এক্সপেন্স, আর যদি প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে বা আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স বলে, তাহলে আনএক্সপায়ার্ড অংশটুকু হচ্ছে আমার সম্পদ। তারপর বলছে স্যালারি, অগ্রিম স্যালারি এটা কম থাকবে, আর স্টোর সাপ্লাইসটাও একটু ভালো থাকতে পারে। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বিজ্ঞাপনের কোন অংশ যদি পরবর্তী হিসাবকালের জন্য চলে যায়, যে এই হিসাবকালে আমার তার উপযোগটা কমপ্লিট করতে পারি না, আর সেক্ষেত্রে দেখা যাবে এই হিসাবকালের অতিরিক্ত অংশটুকু যেটা পরবর্তী হিসাবকালে চলে যাবে, সেটা হচ্ছে আমরা অন্যান্য হিসাবের ক্ষেত্রে বলি যে অগ্রিম বলি, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলি অগ্রিম বা আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স বলি,
বা প্রিপেইড বলি, কিন্তু এটাকে সাধারণত বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। বাট টাইমটা টাইম ফ্রেমটা কি তোমার প্রলং করা হচ্ছে, অর্থাৎ কি লম্বা করা হচ্ছে, যেটা এই হিসাবকালের পরিবর্তে অন্যান্য হিসাবকালে হচ্ছে। তাহলে যতটুকুর সুবিধা আমি এই হিসাবকালে নেইনি, পরবর্তী হিসাবকালের জন্য রেখে দিছি, সেটা হচ্ছে আমার সম্পদ। তাহলে ডেফার্ড অ্যাডভান্স হচ্ছে আমার খুব একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তারপর একটু ডান পাশে খেয়াল করি, যেটা হচ্ছে নোট রিসিভেবল, প্রাপ্য বিল। নোটের বাংলা হচ্ছে বিল, আর হচ্ছে রিসিভেবল মানে হচ্ছে কি প্রাপ্য। প্রাপ্য বিলও আমাদের প্রতিষ্ঠানের খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এরপরে এটা হচ্ছে মার্চেন্টিং প্রতিষ্ঠানের সবচেয়ে একটা, আমি বলবো যে 100% থাকবে, এই হিসাবের অর্থ তোমাকে জানাই লাগবে 100%। যেমন আমি বেশ কয়েকটা চলতি সম্পদের মধ্যে যেমন ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে তোমার নোট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলতে এই জায়গাটাকে মূলত হচ্ছে যে ব্র্যাকেটে বলেছি যে এন্ডিং বা ক্লোজিং, বা ক্লোজিং স্টক, এন্ডিং মার্চেন্ডাইজ, এন্ডিং ইনভেন্টরি, এই ধরনের কোনো বিষয়টিকে এটা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য। অনেক সময় আমরা মজুত পণ্য বললেই এটাকে বুঝবো, বা এটাকে সমাপনী মজুত পণ্য বলা যাবে। এটা হচ্ছে আমার সম্পদ, চলতি সম্পদ। যেই সম্পদ এটা হচ্ছে শুধুমাত্র এই মার্চেন্ডাইজ থাকবে যদি আমি তোমার ইনভেন্টরি ওরিয়েন্টেড বিজনেস হয়, যে অর্থাৎ যেই ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র পণ্য কেনা বেচা নিয়ে কাজ করে, এদের ক্রয় থাকবে, বিক্রয় থাকবে। এটা বোঝার রাস্তা হচ্ছে যে কোন প্রতিষ্ঠানটা মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান, এটা বোঝার সবচেয়ে বড় সহজ রাস্তা হচ্ছে যে আমার একটা জিনিস বুঝতে হবে, যখনই আমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, স্টক, অথবা পারচেজ, সেলস, এই শব্দগুলো কোনো থাকবে, কোথাও থাকবে কোনো অঙ্কের মধ্যে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমার মার্চেন্ডাইজ ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের অঙ্ক। সেক্ষেত্রে দেখবা যে আমার ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, এই বিষয়গুলো থাকবে মজুত পণ্যের পাশাপাশি। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল, অর্থাৎ রিসিভেবল যে কোনো একটা বিষয়, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, রিসিভেবল যে কোনো আইটেমই আমার জন্য মোটামুটি সম্পদ, মনে রাখতে হবে। রিসিভেবল মানে কি প্রাপ্য, যেটা এখনো আমি পাইনি কিন্তু আমার পাওয়ার কথা, আমার জন্য পাওয়া হয়ে মানে কি এটা রাইট হয়ে গেছে আমার, যে পাইতে হবে জিনিসটা আমি পাবো, কিন্তু আমি এখনো এই জিনিসটা পাইনি। এটা হচ্ছে আমার একটা সম্পদ, পাবো এই, যখন পাবো কোনো একটা হিসাব, তখন সেটা হচ্ছে আমার সম্পদ। কারণ এটার সুবিধাটাও আমি কি এখন নেইনি, ভবিষ্যতে নিব। তাহলে কোনো, আমরা জানি যে কোনো সুবিধা ভবিষ্যতে নিব বা পাবো কোথাও থেকে, যে বিষয়টা সেটা হচ্ছে আমার জন্য সম্পদ। তারপর হচ্ছে অগ্রিম ভাড়া, এটা কম থাকবে, এত বেশি থাকবে না। ইন্টারেস্ট রিসিভেবল, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, তোমাদের একটা বিষয়ে সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যদি কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার একটু নক দিবে যে স্যার এই জায়গাটা একটু রিপিট করেন, তাহলে আমি একটু রিপিট করবো। ঠিক আছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে সাপ্লাইস অন হ্যান্ড আর সাপ্লাইস, দুটা কিন্তু একই কথা, বা আনইউজ সাপ্লাইস। যে কোনো সাপ্লাইস, এটা অফিস সাপ্লাইস হতে পারে, স্টোর সাপ্লাইস হতে পারে, যেটাই বলো, আনইউজড বা সাপ্লাইস অন হ্যান্ড এটা থাকবেই। সার্ভিস ওরিয়েন্টেড যদি প্রতিষ্ঠান হয়, তাহলে ইনশাল্লাহ এই এন্ট্রিটা হচ্ছে 100% থাকবে। ঠিক আছে। তাহলে আনইউজড অথবা সাপ্লাইস অন হ্যান্ড, এই কথা যতটুকু থাকবে ততটুকু হচ্ছে আমার চলতি সম্পদ হিসাবে লিপিবদ্ধ হবে। এই হল গেল আমার চলতি সম্পদের মূল কাহিনী। তবে এখানে এক কথায় আরো কিছু কথা বলে দিছে, যেমন সকল প্রকার অগ্রিম ব্যয়, এটা আমার জন্য কি চলতি সম্পদ। আবার একটা কথা বলছে যে সকল প্রকার, all kinds of revenues that is accrued, that means not received already, that means we have the option to receive this, এটা হচ্ছে সকল প্রকার আয় বকেয়া। রিসিভেবল, অল ইনকাম রিসিভেবল, যেটা টাকা পাওয়া হয়নি, আয় হয়েছে কিন্তু টাকা পাওয়া হয়নি, এইটা হচ্ছে অল কাইন্ডস অফ ইনকাম রিসিভেবল, এটা হচ্ছে আমার জন্য চলতি সম্পদ। তাহলে এই গেল মোটামুটি আমার কমন আইটেমের মধ্যে। এছাড়া আরো কিছু আছে, এর বাইরেও কিছু আছে, এটি আমার কিন্তু ফাইনাল এটা কিন্তু না। তো আমি এখানেও দেখো অনেক কিছু বিষয় আমি কিন্তু বলছি যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে কিছুটা বুঝে নিতে হবে যে কোনটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কারণ এখানে একটা একটা প্রতিষ্ঠানে যখন আমরা অঙ্ক করতে যাব, দেখবা যে 10টা বা 12টা আইটেম দিয়ে অথবা 15টা আইটেম দিয়ে আমার কি একটা প্রতিষ্ঠানের হিসাব শেষ হইতেছে। তো এখানে আমার ই তো আছে, দেখা যাচ্ছে 10-15টা, এখানকার সব থাকবে না। চলতি হিসাবের বা চলতি সম্পদে সব থাকবে না, দেখা যাচ্ছে 3-4টা চলতি সম্পদ থাকবে। তাহলে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি বলছি, সেগুলো একটু গুরুত্ব সহকারে
অবশ্যই মনে রাখার চেষ্টা করবে সবার জন্য। এটা ছাড়া, এগুলো বোঝা ছাড়া কিন্তু কোনো ধরনের অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে না। হাজার স্যারের কাছে প্রাইভেট পড়তে পারবা, সবচেয়ে বাংলাদেশে এক্সপার্ট স্যারের কাছে প্রাইভেট পড়তে পারবা, ক্লাসে এক্সপার্ট সাথে ক্লাসেও যেতে পারবা, কিন্তু এগুলো অর্থ যদি না জানো তাহলে কখনো কি হবে না, এগুলো দিয়ে কাজ হবে না। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিষয়গুলো অর্থাৎ হিসাবগুলোকে আমার খুব ভালোভাবে মনে রাখা। ঠিক আছে? Recording in progress. আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে স্থায়ী সম্পদ, প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট। অনেক সময় দেখবা আমরা যখন প্রতিষ্ঠানে কাজ করতে পারি, অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানের হিসাব যখন করতে যাই, তখন যখন দেখবা যে ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে বলে। অনেকে যারা পরীক্ষা দিছো, আমাদের নির্বাচনী পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা ছিল সেখানে বলা ছিল কিন্তু যে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট এন্ড মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলতে পারে। ঠিক আছে? যখন ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলবে বা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলবে, সেক্ষেত্রে এগুলোকে ভাগাভাগি করতে হবে। এই ভাগাভাগি যখন করতে যাব তখনকার বিষয়গুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে চলতি সম্পদটাকে ভাগ করা এবং স্থায়ী সম্পদটাকে ভাগ করা। এর আগে পর্যন্ত কিন্তু ভাগাভাগি কোনো বিষয় নাই। এরপরে যে বিষয়টা হচ্ছে স্থায়ী সম্পদের মধ্যে কোন বিষয়গুলো আমার গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো নাম আছে কিন্তু আমার সবগুলো থাকবে না, কিন্তু আমি যেগুলো বলবো যে এটার গুরুত্ব দেওয়া, সেটা অবশ্যই আমি বলবো যে গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে? এই যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো যে অফিস ইকুইপমেন্ট, এটার একটা গুরুত্ব আছে, এটা দেখতে হবে। এটাকে অনেক সময় ইকুইপমেন্টও বলতে পারে, তাহলে এটাও আমাদের দেখতে হবে। অনেক সময় দেখবে যে প্রতিষ্ঠান বলা থাকবে যে 10% ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বলা আছে। ঠিক আছে? বলবো কি যে 10% ইনভেস্টমেন্ট। আচ্ছা, যখন এই ধরনের পার্সেন্টেজ দিয়ে যখন থাকবে যে 10% ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্টের যে টাকাটা এটা আমার সম্পদ, বিনিয়োগ, দীর্ঘমেয়াদী। আর ইনভেস্টমেন্টের যে সুদটা সেটা বকেয়া থাকবে, সেটা চলতি সম্পদে থাকবে। সুদ, সুদটা হচ্ছে আয়, আয়টা যদি বকেয়া থাকলে সেটা চলতি সম্পদে সুদের অংশটা থাকবে। আমরা অনেক সময় দেখতাম যে এই বিনিয়োগের সাথে যোগ করতাম, যারা ইন্টারমিডিয়েট কাজ করছি, বিনিয়োগ যোগ বিনিয়োগের সুদ, এই কাজটা করছি। যখন ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলবো তখন কিন্তু আমরা বিনিয়োগের সুদটা বকেয়া বিনিয়োগের সুদ নামে এই যে অল কাইন্ডস অফ রেভিনিউ অ্যাক্রুড যে ওখানে বলে দিব। আর 10% ইনভেস্টমেন্টটা এখানে আলাদা থাকবে। ফার্নিচার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, রেগুলার লাগবে। সার্ভিস ওরিয়েন্টেড কিছু প্রতিষ্ঠানে ডেলিভারি ভ্যান, এটা কিছু কিছু প্রতিষ্ঠানে আছে। সো একজনের মনে হয় কোনো কোশ্চেন আছে, একটু আনমিউট করে করতে পারো। স্যার আমি বিনিয়োগের সূত্র বুঝি না। বিনিয়োগের সুদটা হচ্ছে, আমি এক জায়গাতে কোথাও বিনিয়োগ করছি, একটা টাকা রাখছি, যেমন আমরা নর্মালি ব্যাংকে টাকা রাখি রাখি না? ব্যাংকে যখন টাকা রাখবো তখন হচ্ছে ব্যাংক যখন আমাকে সুদ দেয়, এই সুদটা কিন্তু আমার আয়। ঠিক আছে? তাহলে এই আয়টা কিন্তু আমার প্রতিষ্ঠানে যখন আসবে, এটা যেমন আমার কিন্তু মূল আয় না, এটা আমার প্রতিষ্ঠানের মূল কাজের বাইরে যে কোথাও একটা টাকা রাখছি, সেই টাকা থেকে আমার আয় আসতেছে, অন্যান্য আয় বলে এটা বিবেচিত হবে। বিনিয়োগের সুদটা হচ্ছে ঠিক তেমনই, আমি কোথাও টাকা বিনিয়োগ করছি, অন্য কোথাও ব্যবসায়ের মধ্যে আছে, অর্থাৎ আমার মূল ব্যবসায়ের কাজে নাই। ঠিক আছে? যেমন ব্যাংকে টাকা থাকতে পারে, এটা একটা আমার বিনিয়োগ। অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে রাখছি, যে এই প্রতিষ্ঠানের টাকা অন্য কারো কাছে যে দিয়ে রাখলাম, যে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করে রাখলাম, কথা কথা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান টাকাটা শেয়ার মার্কেটে নিয়ে রাখছি। ঠিক আছে? তখন শেয়ার মার্কেট থেকে যে আমার যে লাভটা আসবে সেটা হচ্ছে আমার কি, বিনিয়োগের সুদ হিসেবে আসবে, কারণ অন্য জায়গায় আমি বিনিয়োগ করছি। তাহলে অনেক সময় বলে দিব যে 10% ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগে যে টাকা থাকবে তার 10% হারে সুদ দিতে হবে, সুদ পাবো আমি। তাহলে 10% যে সুদটা বলবে সেটা হচ্ছে আমার আয়। ঠিক আছে? যদি নগদে পাই তাহলে তো সেটা আয় বলে স্বীকৃত, নগদ টাকা বাড়বে এবং আয় বলে আয় বাড়বে। আর যদি নগদ টাকা না পাই তাহলে আমার কি, বকেয়া আয় বলে বলে আমাদের একটা কি হবে, আমার একটা সম্পত্তি, চলতি সম্পত্তি সৃষ্টি হবে। আর 10% বিনিয়োগ যেটা, এই বিনিয়োগটা বিনিয়োগের মধ্যে পুরো টাকাই থাকবে, বিনিয়োগের সুদটা চলে যাবে চলতি সম্পদে। 10% অথবা যত পার্সেন্ট বলবে, পার্সেন্ট অনুযায়ী ক্যালকুলেশন করে যে টাকাটা আসবে সেটা যাবে চলতি সম্পদে। আর বিনিয়োগের মূল টাকাটা মূল টাকা হিসেবে থেকে যাবে, সেটা দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ হিসেবে থেকে যাবে। আশা করতেছি হয়তো বা তোমার ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি আবারও রিপিট করতে করবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে
আরেকটা বিষয় হচ্ছে যে রিসার্চ এক্সপেন্স, গবেষণা ব্যয়, এগুলো অবশ্য কম থাকে অবশ্য, কিন্তু তারপর বলে রাখি গবেষণা ব্যয় হচ্ছে আমার একটা সম্পদ। কারণ এটার বেনিফিটটা আমি সারা জীবন নিব। ঠিক আছে, গবেষণা করে যে এই প্রতিষ্ঠানে কাজ শুরু করলাম, ঠিক আছে, একটা আইডিয়া শুরু করলাম, এটার বেনিফিট আমি ভবিষ্যতে পাবো। এর জন্য গবেষণা এক্সপেন্স হচ্ছে আমার একটা সম্পদ। গুডউইল আমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ, রেগুলার কাজে লাগে, আসবে। তারপর হচ্ছে বিল্ডিং থাকবে, রেগুলার, এটা রেগুলার আইটেম। তারপরে যেগুলো আছে যেমন কপিরাইট, প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাথমিক ব্যয়, এগুলো হচ্ছে তোমার মাঝে মধ্যে থাকতে পারে, যে সবসময় থাকবে যে এরকম না, মাঝে মধ্যে থাকতে পারে। তবে যেগুলো আমি মার্কিং করে দিছি এইগুলো হচ্ছে আমার সবচেয়ে রেগুলার আইটেম, অর্থাৎ রেগুলার হিসাব প্রতিষ্ঠানের। ঠিক আছে, অফিস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট বা মেশিনারি, মেশিনারিটাও মাঝে মধ্যে থাকে। আর ল্যান্ড থাকতে পারে। ঠিক আছে, আর বাকিগুলো মাঝে মাঝে থাকতে থাকতেও পারে, না থাকতে পারে। এটা হচ্ছে প্রতিষ্ঠানে বুঝে, কিন্তু থাকবে তোমাদের স্থায়ী সম্পদ থাকবে দুইটা বা তিনটা সর্বোচ্চ, এত বেশি দিবে না। যে দুই তিনটা বা চারটার বেশি যখন দিবে না, তখন দেখবে গেছে যে কি কোনটা কোনটা দিবে সেটা নির্ভর করে প্রতিষ্ঠানের উপর। কথা ক্লিয়ার? তবে এই বিষয়গুলো যেগুলো মার্কিং করে দিছি, হলুদ মার্কিং করে দিছি, এই হিসাবগুলোকে একটু গুরুত্ব সহকারে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। ঠিক আছে। আর এই এটার যে একটা আছে শীটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, যাতে তোমরা এটা সবাই পেয়ে যাও। নেক্সট যে বিষয়টা হচ্ছে আমাদের দায়, প্রতিষ্ঠানের সম্পদের বিপরীতে বাইরের পক্ষের দাবি। আমরা এখানে বলছি দায় হচ্ছে কি, যে প্রতিষ্ঠানের নিকট বিভিন্ন পক্ষের দাবি। বিভিন্ন পক্ষের দাবি বলা হচ্ছে কেন, একটু খেয়াল করবে। আমরা একটা কথা জানি, একটা সময় হিসাব সমীকরণ ছিল যে সম্পদ সমান দায়। সেই দায়টাকে পরবর্তী দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি ইন্টারনাল লায়াবিলিটিস, আর একটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস। ঠিক আছে, ইন্টারনাল লায়াবিলিটিস হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব, আর এক্সটার্নাল লায়াবিলিটিস যেটা বাইরের পক্ষের দাবি প্রতিষ্ঠানের, সেটা হচ্ছে আমরা বর্তমানে দায়ী বলে চিনি। কিন্তু মালিকের যে টাকাটা, এটাও কিন্তু প্রতিষ্ঠানের নিকট, প্রতিষ্ঠান মালিকের নিকট দায়বদ্ধ এই টাকার জন্য। ঠিক আছে, বাইরের পক্ষের টাকার জন্য যেমন প্রতিষ্ঠান দায়বদ্ধ, মালিকের টাকাটার জন্য কিন্তু প্রতিষ্ঠান দায়বদ্ধ। এই জন্য একটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটিস বা অভ্যন্তরীণ দায়, আর হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস। এক্সটার্নাল হচ্ছে বাইরের পার্টি যারা আছে, মালিক পক্ষ ব্যতীত কোনো ব্যক্তি যদি প্রতিষ্ঠানের টাকা পায়, তাহলে সেটা হচ্ছে দায়। যেমন আমি কারো কাছ থেকে হাওলার টাকা আনছি, ধারে টাকা আনছি, সেটা হচ্ছে দায়। আমি কারো কাছ থেকে দেখা গেছে আহ বাকিতে পণ্য ক্রয় করছি, সেটাও দায়। ঠিক আছে, কারো মাধ্যম দিয়ে কোনো একটা কাজ করায় নিছি কিন্তু টাকা দেয়নি, সেটাও আমার জন্য দায়। তাহলে এই বিষয়টা হচ্ছে, অর্থাৎ বাইরের কোনো পার্টি আমার নিকট টাকা পাবে, সহজ কথা একটাই। এটা হচ্ছে লায়াবিলিটিস বলতেছি আমরা। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, এই দায়টাকেও যেমন সম্পদটাকে দুই ভাগে ভাগ করছি আমরা, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। সম্পদ কিন্তু আরো বিভিন্ন ধরনের আছে। ঠিক আছে, অলিক সম্পদ আছে, অস্পর্শনীয় সম্পদ আছে, সেই জায়গাতে আমরা আপাতত না যাই। আমাদের বেসিক ফাউন্ডেশন হিসেবে আমরা শুধু এই দুইটা জিনিস রাখি, যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। আমাদের আরো তিন চারটা ক্যাটাগরি সম্পদ আছে, সেই যেগুলোতে আপাতত না গেলাম। ঠিক আছে, সেগুলো আমরা পরবর্তীতে সুযোগ সুবিধা মতো, যখন আর একটু আমরা একটু বুঝের হবো যে হিসাবগুলো সবকিছু বুঝতেছি, তখন আমরা যেগুলোতে হাত দিব, এর এক পর্যন্ত না। তাহলে লায়াবিলিটিস হচ্ছে আমাদের সেম দুই ভাবে, একটা হচ্ছে দেখো কারেন্ট লায়াবিলিটিস মানে চলতি দায়, একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, তো এখানেও আমরা সম্পদের মধ্যে যেরকম দুই চারটা স্থায়ী সম্পদ থাকবে, দুই চারটা চলতি সম্পদ থাকবে হিসাব, এখানেও এরকমই। দায়ের মধ্যেও দেখবা দুই তিনটা বা পাঁচটা সর্বোচ্চ দায় পাবা, পাঁচটাও থাকবে না, দুই তিনটা বা সর্বোচ্চ চারটা দায় থাকবে, চলতি দায়। হ্যাঁ, অভি কিছু বলা থাকলে বলতে পারো, মাইকটা আনমিউট করে। অভি স্যার উপরের একটা বুঝতে পারিনি স্যার। কোনটা? স্যার সঞ্চয়পত্রের মধ্যে কি স্যার থাকবে কিনা, কোনো স্তর আছে কিনা, এটা তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে উপরের কি স্তরটা। তোমার কথাটা একটু ক্লিয়ার বুঝতেছি না, তুমি কি একটু মেসেজ দিবা আমার, এই যে কোন জায়গাটাতে? স্যার সঞ্চয়পত্র উপরে স্যার, উপরের শীটটাই। সেভিং সার্টিফিকেট, সেভিং। ও এটা জি স্যার। বুঝতে পারছি। জি স্যার। সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় দেখবা যে
বাড়িতে কিছু টাকা থাকে তাহলে সেভিং সার্টিফিকেট, এফডিআর এগুলো করে রাখি। কথা বলছো? আমরা দেখা যায় বাড়িতে টাকা পয়সা থাকলে এগুলো সঞ্চয়পত্র করে রাখি। সঞ্চয়পত্র অর্থাৎ অর্থাৎ প্রতিষ্ঠানের বা বাড়ির কোনো উদ্বৃত্ত টাকা আছে, অর্থাৎ এই টাকাগুলো আপাতত কাজে লাগতেছে না, দেখা গেছে পরবর্তীতে কোনো একটা কাজ করার জন্য বা আপাতত টাকা পড়ে আছে, বাড়ির থাকার রিস্ক, এর চেয়ে বলো কোথাও একটা সেভিং সার্টিফিকেট বা সঞ্চয়পত্র, যেমন পোস্ট অফিসে যেরকম মানুষ করে, গ্রামের মানুষ ম্যাক্সিমাম জায়গায় পোস্ট অফিসে যায় সঞ্চয়পত্র করে বসে আছে, বা বিভিন্ন এনজিও নিকট সঞ্চয়পত্র করে রাখছে, বা কোনো ব্যাংকের নিকট যায় সঞ্চয়পত্র করছে, টাকাটা একটা কোথাও রাখা, সেখান থেকে সঞ্চয়পত্র সুদ আসে। ঠিক আছে, তাহলে এই যে টাকাটা আমি নিজের নগদ টাকাটা একটু সঞ্চয়পত্রে রেখে দিলাম, তাহলে এই টাকাটা তো আমার সম্পদ। ঠিক আছে, এখানে এটাও কিন্তু একটা বিনিয়োগের মতোই, কারণ এখান থেকেও কিন্তু আমার সঞ্চয়পত্রের সুদ আসে কিন্তু। মানুষ যে এমনি টাকা রাখে না, দেখবে যে অনেক আশেপাশে খোঁজ দিবা, যে মানুষজন দেখবে অনেকেই আছে যাদের অলস টাকা আছে বাড়িতে, তারা দেখবে যে একটা সেভিং সার্টিফিকেট বা সঞ্চয়পত্র, পোস্ট অফিসে সঞ্চয়পত্র ছিল সবচেয়ে কমন একটা বিষয় বাংলাদেশে। অনেক ফ্যামিলির লোকজন যা দেখবে যে এটা করে রাখে, এটাতে কি করে বছরে একটা ইন্টারেস্ট দেয়, সেটা সুদ বা মানে আমাদের জন্য একটা আয়। তা এই টাকাটা হচ্ছে, যেহেতু টাকাটা রাখতেছি সেটা হচ্ছে আমার একটা সম্পদ, এটা একটা, এটা দিয়ে আমি একটা কিছু করতে পারবো, ওই টাকাটা কিন্তু এখন কাজে লাগাচ্ছি না, ভবিষ্যতে লাগাবো, এই জন্য এটাও আমার একটা সম্পদ। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, চলতি দায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দুইটা, অ্যাকাউন্টস পেয়েবল এবং নোট পেয়েবল। দেখো, পেয়েবল মানে কি? প্রদেয়। দুটোতেই পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল এবং পেয়েবল আছে, নোট পেয়েবল মধ্যে পেয়েবল আছে। পেয়েবল মানে কি? প্রদেয়, মানে বাকির হিসাব, সহজ কথা। ঠিক আছে, তাহলে নোট পেয়েবলও কি? বিলটা বাকি আছে, দেওয়া হয়নি। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? কেউ টাকা পাবে, এটা আমার জন্য বকেয়া হিসাব, প্রাপ্য প্রদেয় হিসাব। ঠিক আছে, তাহলে এটাকে পাওনাদারকে আমরা প্রদেয় হিসাবও বলতে পারি। ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবলকে যেমন প্রাপ্য বিল হিসাব বলতে পারি, প্রাপ্য হিসাব বলতে পারি, অ্যাকাউন্টস পেয়েবলটাকেও প্রদেয় হিসাব বলতে পারি। এবং নোট পেয়েবল মানে কি? প্রদেয় বিল। এই দুইটা আইটেমই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চলতি হিসাবের জন্য দুইটা আইটেম খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে স্যালারি পেয়েবল, অর্থাৎ কি? কোনো ব্যয় বকেয়া। বেতন একটা সবচেয়ে কমন, বেতন দেখবার কমন হিসেবে থাকে। আহ তারপরে কি? মজুরি বকেয়া থাকে, অর্থাৎ ব্যয়ের যে অংশটা বকেয়া আছে। এখানে আমি কয়েকটা বিষয় বলে দিই, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই চারটা বিষয় যদি বকেয়া ব্যয় থেকে থাকে, তাহলে এই কয়টা থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুইটা না, চলবো আমি বলবো তিনটা। ঠিক আছে, এই যে এখানকার তিনটা, ডান পাশের তিনটা, ঠিক আছে, আর এই পাশে বাম পাশে আছে কয়টা? চারটা। ব্যয়ের মধ্যে এই এই চারটা, আর এই পাশে আছে তিনটা। ঠিক আছে, এই আইটেমগুলো সবচেয়ে কমন আমাদের প্রতিষ্ঠানের মধ্যে থাকবেই। যে কোনো অঙ্ক করতে যাবা দেখবো যে এই এখানে মোটামুটি সাত আট আট নয়টা, কিন্তু আমি তাকে বললাম এই নয়টা দেখবে যে দুইটা তিনটা চারটা চলতি দায় থাকবে। একটা প্রতিষ্ঠানে কিন্তু দায় কিন্তু এত বেশি থাকে না। ঠিক আছে, দায় কিন্তু কমই থাকে। আমরা আমরা যে নর্মালি অঙ্ক করবো সেখানে দেখবো যে দুই তিন চারটা দায় আছে, কিন্তু এই চলতি দায়ের মধ্যে আমি এখানে নয়টা মার্কিং করলাম তোমাদের জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই নয়টা থেকেই দেখবো যে তোমার দুইটা তিনটা চারটা রেগুলার আছে। এছাড়াও কিন্তু আরো কিন্তু দায় আছে, কিন্তু সেগুলো হচ্ছে তোমার কম, এগুলো থেকে আসতেও পারে, নাও আছে, যেমন ব্যাংক ওভারড্রাফট মাঝে মধ্যে খুবই রেয়ার থাকে। ঠিক আছে, রেগুলার না এটা। ঠিক আছে, কিন্তু আগের যে কথাগুলো এগুলো হচ্ছে রেগুলার আইটেম, এগুলো এগুলো অর্থ জানতেই হবে, এবং কোনটা কোন হিসাব সেটা অবশ্যই জানতে হবে। যেমন আমি যদি বলি যে এই অ্যালাউন্স অফ ব্যাড ডেটস, এটা আমার কোন হিসাব, এটা আমার সাথে সাথে বুঝতে হবে। ঠিক আছে, যদি এটা আমি বুঝতে পারি তাহলে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আনআর্নড রেভিনিউ বা আনআর্নড সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয়, এটা আমার খুব কমন একটা আইটেম। যদি সার্ভিস রিলেটেড অ্যাকাউন্ট থাকে বা হিসাব থাকে, কোনো প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে সার্ভিস রেভিনিউ থাকলে দেখবে আনআর্নড সার্ভিস রেভিনিউ এটাও 100% মোটামুটি আছে। অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করলে মানে সার্ভিস রেভিনিউ যেমন আয় হিসাবে সম্ভাবনা বেশি থাকবে, আর আনআর্নড সার্ভিস রেভিনিউটাও থাকবে পাশাপাশি। এরপর আছে বিলস পেয়েবল, এগুলো কম। ঠিক আছে, আনআর্নড রেট ওই একই কথা, অনুপার্জিত ভাড়া। ঠিক আছে, কমিশন রিসিভ ইন অ্যাডভান্স এগুলো কম থাকবে। আবার অ্যাক্রুড কমিশন, এটা হচ্ছে আবার আমার বকেয়া আয়, মানে বকেয়া ব্যয়, ব্যাংক জমা দিতে তো বললামই। ঠিক আছে, তাহলে এই আইটেমগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার এখানে এক কথা বলে রাখছে যে সকল প্রকার বকেয়া আয় এবং সকল প্রকার অগ্রিম আয়,
সহজ কথা। এগুলো হচ্ছে আমার সকল প্রকার অগ্রিম আয় যেটা আমি পাইছি সেটা আমার জন্য দায়ী, চলতি দায়। আর সকল প্রকার বকেয়া ব্যয় সেটা হচ্ছে আমার জন্য চলতি দায়। এই দুইটা কথা মনে রাখলে দেখো যে ব্যয়ের সকলগুলো বকেয়া চলতি দায় হিসেবে আসবে, আয়ের অগ্রিম গুলো সবগুলো চলতি দায় হিসেবে থাকবে। এছাড়া এই দুইটা কমন আইটেম, যে নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে লং টার্ম লাইবিলিটির মধ্যে এখানে একটা বা দুইটা থাকে, বেশি থাকে না কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কয়েকটা বিষয় দিয়ে রাখছি, এগুলো ব্যাখ্যা আমি পরে দিব, এখন দিব না। যে রিজার্ভ ফান্ড আমার জন্য দায় কিভাবে, ঠিক আছে, সঞ্চিত তহবিল দায় কিভাবে। ঠিক আছে। নর্মালি আমাদের জন্য যেটা থাকবে মর্টগেজ লোন, এটা প্রায়ই থাকবে, অথবা ডিবেঞ্চার 10% ডেট বলা থাকবে, দেখবে যে 6% বা 10% ডেট, বা ব্যাংক লোন। এই তিনটা আইটেম দীর্ঘমেয়াদী আইটেমের মধ্যে সবচেয়ে মানে দায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিজার্ভ ফান্ড এটা প্রতিষ্ঠানের জন্য দায়, কিভাবে দায় সেগুলো ব্যাখ্যা আমি পরে দিব, আজকের ক্লাসে দিব না। ঠিক আছে। রিজার্ভ তহবিল বা সংরক্ষিত তহবিল প্রতিষ্ঠানের জন্য দায় কিভাবে, সেই ব্যাখ্যাগুলো পরে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের, যেটা হচ্ছে ব্যয়। ব্যয় হিসাবটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তাহলে ব্যয় বলতে আমি বলছিলাম এমন কোন খাত, যে খাতের জন্য আমার অলরেডি টাকা গেছে, আমার পকেটে টাকা বের হয়েছে, সহজ কথা, অথবা টাকা যাবে অলরেডি, মানে ঘটনা ঘটে গেছে, এই ঘটার জন্য আমি টাকা দিছি অথবা টাকা দিব, দুইটার যে কোনো কেসই হোক, কিন্তু ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে যাওয়া মানে কি আমার ব্যয় হয়ে গেছে। কথা কথা আমি রিক্সা থেকে নেমে গেছি, এবার যদি রিক্সা অলরেডি না দেই, ভাড়া বললাম যে কালকে নিস, ঠিক আছে, তুমি ভাড়াটা কালকে নিও, তাহলে আমার যাওয়া তো আমার শেষ, তাহলে এটা আমার ব্যয় হয়ে গেছে। একজন কর্মচারী 1 মাস আমার প্রতিষ্ঠানে খাটছে, তার যেটার জন্য সে বেতন পায় সে কাজ কিন্তু সে করে লাইছে 1 মাস, ঠিক আছে, কিন্তু টাকা দিছি না, সেটা আমার ব্যাপার, দিছি না, কিন্তু কাজ কিন্তু তার বসে নেই, এই জন্য ব্যয় কিন্তু হয়ে গেছে। বকেয়া থাকলেও ব্যয় হয়ে গেছে। আর যদি নগদ কাজ মাস শেষ হয়েছে সাথে সাথে টাকা দিয়ে দিলাম 1 মাসের হিসাব করে, তাহলে সেটাও কিন্তু আমার জন্য ব্যয়। ঠিক আছে। তাহলে সহজ কথা, ব্যয় হচ্ছে এমন একটা হিসাব যে হিসাবের জন্য প্রতিষ্ঠানের টাকা অলরেডি গেছে অথবা টাকা যাবে, সেটা হচ্ছে আমার ব্যয়। যেমন সবচেয়ে কমন বিষয় হচ্ছে যেমন ক্রয় করা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে ক্রয়, বেতন, মজুরি, এগুলো। আমরা নিচের যে এক্সাম্পল গুলো আছে বা আমাদের যে শব্দার্থ গুলো আছে এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। যেমন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটা হচ্ছে ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য, ওপেনিং স্টক। ঠিক আছে। ওপেনিং ইনভেন্টরি, সেটা বললে আমরা কি, প্রারম্ভিক মজুত পণ্য বললে আমরা কি কি বুঝবো, এটা হচ্ছে আমার কি, ব্যয়। ক্রয়টাকে আমরা ব্যয় বলে ধরি, ক্রয় পরিবহন বা ট্রান্সপোর্টেশন ইন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যয়। এগুলো যা আছে এগুলো মনে রাখবা যে এই উপরের আমি বলে দেই যে ফ্রেট, এই যে এখানকার সবগুলো গুরুত্বপূর্ণ থাকবেই। ঠিক আছে। এগুলো আমাদের জন্য প্রতিষ্ঠান মানে আমাদের মুখস্থ রাখা ফরজ আমি বলবো, এগুলো ছাড়া কোনো অঙ্ক করতে পারবো না। ঠিক আছে। এই যে এখানকার মোটামুটি ধরো সবগুলোই, ঠিক আছে, এই যে এখানকার ওয়েজেস, ব্যাড ডেটস, রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এক্সপোর্ট ডিউটি একটু কম, আর রিপেয়ার এক্সপেন্সটা একটু কম আসে। তো ঋণের সুদ এটা আমার ব্যয়, লস অন ফায়ার এগুলো লাগবে, ইন্টারেস্ট এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স। ঠিক আছে। এগুলো কমন, এগুলো ছাড়া অঙ্ক হবে না, সহজ কথা বলে দিই আমি। এরা সার্ভিস রিলেটেড অঙ্ক বলো আর সাপ্লাইস মানে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের অঙ্ক বলো, ঠিক আছে, যে কটা মার্কিং করছি এই কটা ছাড়া কোনো প্রতিষ্ঠানের অঙ্ক হবে না, সহজ কথা এক কথায়। তাহলে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো মুখস্থ রাখা। আমি, তোমরা যারা ক্লাস করতেছো আগামী ক্লাসে কিছু বাড়ির কাজ দিব এটা রিলেটেড, অর্থাৎ এই যে কাজগুলো, ঠিক আছে, আমি শীটটা আজকে তোমাদের গ্রুপে দিয়ে দিব, যাতে তোমরা এগুলো থেকে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করলে সুবিধাটা কি হবে, আমি আগামী ক্লাসকে যারা জিজ্ঞেস করব, ঠিক আছে, তাহলে সেটার উত্তর কিন্তু তোমরা দিতে পারবে, দিতে হবে। এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে, সহজ কথা। বোঝানোর যে বিষয়টা আমি আরো ক্লিয়ার করব, বোঝানোর জন্য সেটা করব, সমস্যা নাই। কিন্তু তোমাদের এই বিষয়গুলো কি মনে রাখতে হবে, যে এটা এই, এটা ওই। ঠিক আছে। এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আহ মাঝে মধ্যে থাকতে পারে, যেমন সেলস ডিসকাউন্ট, বিক্রয় বার্তা আমাদের লাগবে। ঠিক আছে। সেলস রিটার্ন লাগবে, কমন বিষয়।
মূলধনের সুদ, মানে ব্যয়ের যে আইটেমগুলো আছে এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। শুধু ট্রান্সপোর্টেশন বললে বা মিসসেলেনিয়াস এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন মানে পরিবহন, মিসসেলেনিয়াস মানে কি বিবিধ ব্যয় বা বিবিধ খরচ, ফুয়েল এন্ড ইলেকট্রিসিটি লাগবে, ঠিক আছে। মেনটেনেন্স এক্সপেন্স, এটা গুরুত্বপূর্ণ বিষয়, লাগবে, ঠিক আছে। ডিসকাউন্ট মানে ছাড় লাগবে। এগুলো আমাদের রেগুলার মানে কি এক্সপেন্সের আইটেম, ঠিক আছে। প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে যদি অ্যাকাউন্টিং নিজে নিজে অঙ্ক করতে চাও, সহজভাবে বলি, ঠিক আছে। আর একটা বিষয় বলে দেই, আহ, এই কথাটা আমি একটু পরে বলতেছি, গুরুত্বপূর্ণ কথাটা। আর এটা হচ্ছে আমাদের চতুর্থ আইটেম, এটা দিয়ে আজকে আমরা শেষ করব, যে ইনকাম, আয় সময়। দেখবে প্রতিষ্ঠানের আয় কিন্তু বেশি না, আয়ের আইটেম গুলো কিন্তু কম, মনে রাখবা। যেমন ব্যয়ের আইটেম কিন্তু প্রচুর, ব্যয় আইটেম দেখো ছোট ছোট খাতে ব্যয় করতেছে অল্প টাকা করে। অনেকগুলো আইটেম আছে প্রতিষ্ঠানের যে অঙ্ক থাকবে সেখানে দেখবা যে মোটামুটি দেখবা 40% অ্যাকাউন্ট দেখবা, বা 40 থেকে 50% অ্যাকাউন্ট কি ব্যয় জাতীয়, বাকিগুলো সব মিলে এরকম। কিন্তু আয় জাতীয় হিসাব দেখবা দুই তিনটা হিসাব আছে। যেমন যারা প্রতিষ্ঠানের মানে মার্চেন্ডিং প্রতিষ্ঠানে, তাদের আয় হচ্ছে বিক্রয়, তারা পণ্য বিক্রি করে, এটা তাদের সবচেয়ে বড় আয়, ঠিক আছে। এছাড়া টুকটাক দুই একটা আয় থাকতে পারে, নন অপারেটিং ইনকাম হিসেবে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু মূল অপারেটিং ইনকাম, সেলস, এটা তাদের গুরুত্বপূর্ণ। আর যদি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হয়, তাহলে সার্ভিস রেভিনিউ তাদের সবচেয়ে বড় আয়। এই দুইটা আয় হচ্ছে সবচেয়ে বড়। এর পাশাপাশি দুই একটা নাকি আয় থাকতে পারে, যেমন কি ডিভিডেন্ড থাকতে পারে, ঠিক আছে, কমিশন থাকতে পারে, গেইন অন সেল অফ অ্যাসেট থাকতে পারে, ঠিক আছে। আবার সুদ আয় থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইন্টারেস্ট থাকতে পারে, বিনিয়োগের সুদ আমি যেটা বলছিলাম থাকতে পারে। এগুলো হচ্ছে অল্প, মানে একটা দুইটা থাকবে, সবগুলো থাকবে না, ঠিক আছে। এই জন্য এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে। তা আয়ের মধ্যে যে একটা বিষয় আছে আমি বললাম, এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তা আজকে বোঝানোর যে বিষয়টুকু এতটুকু থাকবে। আগামী ক্লাসে আমরা ওনার সিকিউরিটি নিয়ে আলোচনা করবো এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। একটা বিষয় আমি তোমাদের একটু বলে দেই,